হ্যালো অ্যান্ড ওয়েলকাম বং 24/7। তো আজকে কিন্তু আমাদের ইন্ডিয়ান পলিটির পার্ট 8 অর্থাৎ 8 নম্বর পর্ব। তো 1 থেকে 7 অবধি কিন্তু রিলিজ হয়েছে। যারা 1 থেকে 7 অবধি দেখোনি তারা কিন্তু অবশ্যই 1 থেকে 7 অবধি ভিডিওগুলো দেখে নিও, এবং প্রত্যেকটিতে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের আলোচনা করা হয়েছে, যেগুলো কিন্তু আসন্ন সমস্ত যে পরীক্ষা কম্পিটিটিভ লাইনের অর্থাৎ কলকাতা পুলিশ, ডাব্লিউপি, রেলওয়ে গ্রুপ ডি প্রত্যেকটির জন্য কিন্তু প্রত্যেকটি পয়েন্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে অল করে দিও, যাতে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সেই ভিডিও থেকে উপকৃত হতে পারো। তো আগের দিন 7 নম্বর পার্টে যত অবধি শেষ হয়েছিল তারপর থেকে কিন্তু এই পার্টে শুরু হচ্ছে। তো এর আগের দিন কিন্তু সমস্ত যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কথা হয়েছিল, ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ নিয়েও কিন্তু সমস্ত ধরনের কথাবার্তা হয়েছিল। তো আজকে যেখান থেকে হবে সেটা কিন্তু হলো ডিপিএসপি অর্থাৎ নির্দেশাত্মক নীতি। এখান থেকে কিন্তু আমাদের আজকের পর্ব শুরু হচ্ছে। তো একবার তোমরা একটু দেখে নাও যে ডিপিএসপি অর্থাৎ কিন্তু নির্দেশাত্মক নীতি থেকে আমাদের 8 নম্বর পর্ব শুরু হচ্ছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। যারা নোট করার তারা নোট করতে পারো, এবং যারা স্ক্রিনশট নিতে চাও তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো প্রথমেই কী বলেছে দেখো, প্রথমেই কিন্তু বলেছে ভারতীয় সংবিধানের পার্ট 4 অর্থাৎ কত নম্বর, 4 নম্বর পার্টে কিন্তু এটি আছে। 4 নম্বর পার্টের 36 থেকে 51 নম্বর ধারায় কিন্তু কী আছে, 36 থেকে 51 নম্বর ধারায় কিন্তু নির্দেশাত্মক নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে থাকে, 4 নম্বর অর্থাৎ পার্ট 4-এ থাকে, এবং আর্টিকেল কত 36 থেকে কিন্তু 51 অর্থাৎ 36 থেকে 51 নম্বর ধারায় কী থাকে, আমাদের ডিপিএসপি বা নির্দেশাত্মক নীতির কথা কিন্তু আলোচনা করা হয়। তো নেক্সট আমরা যে পয়েন্টের দিকে নজরপাত করবো সেটা দেখো, নির্দেশাত্মক নীতি অনুকরণ করা হয়েছে কোথা থেকে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু আমাদের ডিপিএসপির ধারণাটা সেটা কিন্তু নেওয়া হয়েছে কার কাছ থেকে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে বা আইরিশ কনস্টিটিউশন থেকে। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে তোমাদের পরীক্ষার জন্য, যে ডিপিএসপি কোথা থেকে বা কোন দেশের সংবিধানের অনুকরণে নেওয়া হয়েছে। তো উত্তর কী হবে, উত্তর কিন্তু হয়ে যাবে আয়ারল্যান্ডের বা আইরিশ কনস্টিটিউশন থেকে। তো নেক্সট দেখো কী বলেছে, নেক্সট কিন্তু বলেছে যে নির্দেশাত্মক নীতির 4টি ভাগ হয়। তো কটি ভাগ হয় নির্দেশাত্মক নীতির? 4টি ভাগ। তো প্রথম ভাগ কি, প্রথম ভাগ কিন্তু হয় আর্থসামাজিক, মনে রাখতে হবে। দ্বিতীয় ভাগ কি, প্রশাসনিক। তৃতীয় হলো উন্নত আইন ও রাষ্ট্র ব্যবস্থা, এবং চতুর্থ হলো কিন্তু আন্তর্জাতিক নীতি আদর্শ। তো কয়টি ভাগ হয় নির্দেশাত্মক নীতির? কিন্তু 4টি ভাগ হয়। প্রথম কিন্তু আর্থসামাজিক, দ্বিতীয় কিন্তু প্রশাসনিক, তৃতীয় কিন্তু উন্নত আইন রাষ্ট্র ব্যবস্থা, এবং চতুর্থত কিন্তু তোমাদের আন্তর্জাতিক নীতি আদর্শ। তো এই পেজটা আরেকবার ভালো করে আমরা চোখ বুলিয়ে নিই যে ডিপিএসপি বা নির্দেশাত্মক নীতি কোথা থেকে থাকে। 4 নম্বর অংশের কিন্তু 36 থেকে 51 নম্বর ধারায় থাকে। তো নেক্সট কী আছে, নির্দেশাত্মক নীতি অনুকরণ করা হয়েছে কোথা থেকে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তারপর কি বলছে, নির্দেশক নীতির কয়টি ভাগ, 4টি ভাগ। প্রথমত আর্থসামাজিক, দ্বিতীয় হচ্ছে প্রশাসনিক, তৃতীয় উন্নত আইন ও রাষ্ট্র ব্যবস্থা, এবং চতুর্থ হলো কিন্তু আন্তর্জাতিক নীতি আদর্শ। তো এই ছিল কিন্তু আজকের প্রথম পেজ। তো নেক্সট তোমরা যদি স্ক্রিনশট নেওয়ার হয় নিয়ে নাও, তারপর আমরা সেকেন্ড পেজে যাই। তো আশা করি নিয়েছো, আমরা পরের পেজে যেতে পারি। তো পরের পেজে দেখো কী বলেছে, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো প্রথমেই কী বলা আছে, যে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখা হয়েছে সংবিধানের 50 নম্বর ধারা অনুযায়ী। অর্থাৎ সংবিধানের যে বিচার ব্যবস্থার শাসন বিভাগ সেটা কিন্তু পুরোটাই মুক্ত রাখা হয়েছে কত নম্বর ধারা অনুযায়ী, সংবিধানের কিন্তু 50 নম্বর ধারা অনুযায়ী। তো এই আর্টিকেলগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে সংবিধানের কত নম্বর ধারায় শাসন বিভাগকে বিচার বিভাগ থেকে বা বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে মুক্ত করা হয়েছে। তো উত্তর কী হবে, উত্তর কিন্তু হয়ে যাবে 50 নম্বর ধারা অনুযায়ী। তো নেক্সট তারপরের পয়েন্টে কী বলছে, যে সংবিধানের নির্দেশাত্মক নীতি অংশটিতে ভারতবর্ষকে কী হিসাবে বর্ণনা করা হয়েছে, ভারতবর্ষকে কিন্তু একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে বর্ণিত করা হয়েছে। কোশ্চেনটা অনেকবার আসে যে সংবিধানের নির্দেশাত্মক নীতি অংশটিতে ভারতবর্ষকে কী নামে অভিহিত করা হয়েছে। তো ভারতবর্ষকে কী হিসাবে দেখানো হয়েছে, ভারতবর্ষকে কিন্তু একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে ডিপিএসপি বা নির্দেশাত্মক নীতি অংশটিতে কিন্তু দেখানো হয়েছে। তো তারপরে যদি পয়েন্টে আমরা যাই, তারপরে বুলেট পয়েন্টে কী আছে, যে ভারতবর্ষের সমস্ত যে নাগরিক সেই নাগরিকদের জন্য একইরূপ আইনি ব্যবস্থা, অর্থাৎ সমাজের সর্বত্র সর্বশ্রেণীর মানুষের জন্য কিন্তু আইনি ব্যবস্থা যেটা হবে সেটা কিন্তু সবার জন্য এক হবে। তো সেটি কত নম্বর ধারায় বলা আছে, সেটি কিন্তু আমাদের বলা আছে 44 নম্বর ধারাতে। তো কত নম্বর ধারায়, 44 নম্বর ধারায় কিন্তু এটির কথা বলা আছে, এবং যা কী নামে পরিচিত, ইউনিফর্ম সিভিল কোড নামেও কিন্তু পরিচিত। তো আরেকবার একটু এই পয়েন্টের দিকে দেখাও, বলছে ভারতবর্ষের সমস্ত নাগরিকদের জন্য একইরূপ আইনি ব্যবস্থা বলা হয়েছে কত নম্বর ধারায়, 44 নম্বর ধারায়, এবং সেই যে আইন সেটাকে কি বলা হয়, ইউনিফর্ম সিভিল কোড কিন্তু বলা হয়।
তো নেক্সট দেখো, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ আর্টিকেলের কথা তোমাদেরকে বলা হয়েছে যে একই কাজে স্ত্রী এবং পুরুষ মানুষের বেতনকে সমান, বেতন কিন্তু এটা প্রমাণ না, এটা মিস্টেক আছে, এটা সমান হবে। তো একই কাজের জন্য, অর্থাৎ একই পুরুষ মানুষ আর স্ত্রী মানুষ যদি একই কাজ করে তাহলে সেই কাজের জন্য কিন্তু তোমাদের পুরুষ মানুষ এবং স্ত্রী মানুষটিকে কিন্তু একই বেতন দেওয়া হবে। এটি কত নম্বর ধারায় বলা আছে? এটি কিন্তু আমাদের 39 বা 39 নম্বর ধারায় কিন্তু বলা আছে। তো এই পেজটা আমরা একটু ভালো করে চোখ বুলিয়ে নিই। প্রথমেই কিন্তু বলেছে যে বিচার বিভাগ থেকে শাসন বিভাগ বা শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে মুক্ত রাখা হয়েছে কত নম্বর ধারায়? 50 নম্বর ধারায়। নেক্সট কী বলা আছে? যে সংবিধানের নির্দেশাত্মক নীতি অংশটিতে ভারতবর্ষকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বর্ণিত করা হয়েছে। তারপর কিন্তু বলা আছে ভারতবর্ষের সমস্ত নাগরিকদের জন্য একইরূপ আইনি ব্যবস্থা বলা হয়েছে সংবিধানের 44 নম্বর ধারায়, যা কিন্তু ইউনিফর্ম সিভিল কোড নামে পরিচিত। তারপর কিন্তু বলা আছে যে একই কাজের জন্য স্ত্রী এবং পুরুষ মানুষের বেতন সমান হবে, এটি কিন্তু বলা আছে সংবিধানের 39 নম্বর ধারায়। তো আমরা নেক্সট পরের পেজে যাব। 3 নম্বর পেজে কি বলেছে? যে 3 নম্বর পেজে কিন্তু আমরা একটু ডিপিএসপি থেকে বেরিয়ে আসলাম। ডিপিএসপি থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম? আমরা কিন্তু তারপরের পার্টে, অর্থাৎ পার্ট 4A-তে যাব। পার্ট 4A, সেখানে কি আছে? সেখানে কিন্তু ফাউন্ডামেন্টাল ডিউটিস, এর আগে আমরা ফাউন্ডামেন্টাল রাইটস পড়েছি, এখন কিন্তু পড়বো ফাউন্ডামেন্টাল ডিউটিস। অর্থাৎ কি? অর্থাৎ কিন্তু মৌলিক কর্তব্য। তো দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের পার্ট 4A, এখানের কত নম্বর ধারায়? 51 নম্বর ধারা, 51A নম্বর ধারায় কিন্তু মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। তো ভারতীয় সংবিধানের পার্ট 4A-তে আছে এবং 51 নম্বর যে আর্টিকেল, সেখানে কিন্তু ফাউন্ডামেন্টাল ডিউটিসের কথা বলা আছে। এটি কিন্তু সংবিধান তৈরির সময় ছিল না। একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এখান থেকে আসে, যে 4টি অপশন দেওয়া থাকে যার মধ্যে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার দুটোই কিন্তু থাকে, এবং জিজ্ঞাসা করা হয় যে বলো কোনটি এর মধ্যে সংবিধান তৈরি হওয়ার সময় থেকে ছিল না। উত্তর কী হবে? উত্তর কিন্তু তখন হয়ে যাবে ফাউন্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ মৌলিক কর্তব্য কিন্তু সংবিধান তৈরির সময় থেকে ছিল না। তো নেক্সট কী বলছে? মৌলিক কর্তব্য অংশটি যুক্ত হয় কত সালে? মৌলিক কর্তব্য অংশটি যুক্ত হয় কিন্তু 1976 সালে। অর্থাৎ আমাদের অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু 1947 সালে, এবং তার ঠিক কয়েক বছর পর 1976 সালে কিন্তু আমাদের এই ফাউন্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য কিন্তু সংবিধানের সাথে যুক্ত হয়, এবং সেটি কত নম্বর অ্যামেন্ডমেন্ট দ্বারা? 42 বা 42তম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু আমাদের ফাউন্ডামেন্টালস বা মৌলিক কর্তব্য কিন্তু আমাদের ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত হয়। তো তারপর আমরা ভালো করে দেখে নেব যে মৌলিক কর্তব্য, এই যে ধারণা বা ফাউন্ডামেন্টাল ডিউটিসের যে ধারণা, সেটা এসছে কোথা থেকে? সেটা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের কিন্তু কনস্টিটিউশন থেকে আমাদের যে ফাউন্ডামেন্টাল ডিউটিসের যে ধারণা, সেটা কিন্তু নেওয়া হয়েছে। তো এই পেজে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যে মৌলিক কর্তব্যের কথা কিন্তু আছে 51A নম্বর আর্টিকেলে, এবং পার্ট কত? পার্ট কিন্তু 4A। নেক্সট বলা আছে মৌলিক কর্তব্য যুক্ত 1976 সালে সংবিধানের 42তম সংবিধান দ্বারা। তারপর কিন্তু বলা আছে মৌলিক কর্তব্য, অর্থাৎ কিন্তু ফাউন্ডামেন্টাল ডিউটিস, সেটির কথা বলা আছে, নেওয়া হয়েছে কিন্তু কোথা থেকে? সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। তো এই পার্টটা কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। তো নেক্সট আমরা যাব পরের পেজে। পরের পেজে কী বলা আছে? যে মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত করা হয়েছিল কোন কমিটির রিপোর্ট অনুযায়ী? গুরুত্বপূর্ণ কোশ্চেন। শরণ সিং কমিটির রিপোর্ট অনুযায়ী কিন্তু আমাদের মৌলিক কর্তব্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের সঙ্গে অ্যাড হয়েছিল। তো কোন কমিটির রিপোর্ট? সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, শরণ সিং কমিটির রিপোর্ট কিন্তু অনুসারে। অনেকে বলে যে এটার নামের মধ্যে কনফিউশন, স্বর্ণ সিংও বলে অনেকে থাকে। তো শরণ সিং বা স্বর্ণ সিং, এই দুটি কমিটির রিপোর্ট অনুযায়ী কিন্তু আমাদের মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে। তো নামটা একটু তোমরা ভালো করে গুগল করে দেখে নিও যে শরণ সিং নাকি স্বর্ণ সিং আছে। তো নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখব 1976 সালে কিন্তু কয়টি? 10টি মৌলিক কর্তব্য আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কী হয়? পরবর্তীকালে কিন্তু আরও একটি বেড়ে যায়, অর্থাৎ 10টি থেকে কয়টি হয়ে যায়? 11টি হয়ে যায়। এবং এই যে 11তম যে ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা কিন্তু সংবিধানে যুক্ত হয় কততম অ্যামেন্ডমেন্ট দ্বারা? 86তম, অর্থাৎ 86th অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের সঙ্গে 11তম যে ফান্ডামেন্টাল ডিউটিস, সেটি কিন্তু যুক্ত হয়। এবং ইয়ার কত? অর্থাৎ সাল কত? সাল কিন্তু 2002 সাল। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদের মাথায় রাখতে হবে যে 2002 সালে 86তম বা 86তম অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু 11তম যে মৌলিক কর্তব্য, অর্থাৎ 11th যে ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হয়। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হয়নি, তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে থাকা যে লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। এবং ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিও, এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তারপরে কি বলছে? যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে, এবং এটা পিতামাতার মৌলিক কর্তব্য।
এটা কী বলা আছে, এটি কিন্তু ছিল 11তম মৌলিক কর্তব্য। অর্থাৎ 2002 সালে যে আমরা পড়লাম 86th অ্যামেন্ডমেন্ট দ্বারা যে একটি 11তম মৌলিক কর্তব্য যুক্ত হয়, সেটিতে কী বলা ছিল, সেটিতে কিন্তু বলা আছে যে 6 থেকে 14 বছর বয়সী যে প্রত্যেকটি শিশু তাদেরকে কিন্তু শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এবং এটা কার ফান্ডামেন্টাল ডিউটি, এটি কিন্তু তাদের বাবা মা বা পিতামাতার কিন্তু মৌলিক কর্তব্য। তো এটিই ছিল কিন্তু আমাদের 11তম মৌলিক কর্তব্য। তো এই পেজটা একটু ভালোভাবে আমরা দেখে নিই আরেকবার, যে শরণ সিং কমিটির রিপোর্ট অনুযায়ী কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস সেটি কিন্তু যুক্ত হয়। তারপর কী হয়, 2002 সালে 86th অ্যামেন্ডমেন্ট দ্বারা 11তম কিন্তু মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়। এবং 11তম মৌলিক কর্তব্যটা কী ছিল, যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে কিন্তু শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এটি কিন্তু ছিল পিতামাতার মৌলিক কর্তব্য। এটি ছিল 11তম যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস সেটা কিন্তু ছিল। তো আজকে কিন্তু আপাতত এটুকুই থাকবে। এর পরের পার্ট কিন্তু 9 নম্বর পার্ট হবে, সেই পার্টে কিন্তু আসবে। তো 9 নম্বর পার্ট দেখতে গেলে তোমাদের কী করতে হবে, আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, যাতে সেই 9 নম্বর পার্ট রিলিজ হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এছাড়া ভালো লাগলে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো এত অবধি ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।